থানচি বান্দরবানের এক অপার সৌন্দর্যের ঠিকানা, যেখানে পাহাড়, নদী আর মেঘ মিশে তৈরি করেছে এক স্বপ্ন রাজ্য। থানচি থেকে যাত্রা শুরু এক অজানা অভিযানের পথে। সামনে নদী, পাহাড় আর বৃষ্টি সব মিলে এক অন্যরকম রোমাঞ্চ। নৌকায় করে এগোচ্ছিলাম নিষিদ্ধ অঞ্চলের দিকে। জানতাম না রাতটা কেমন হতে চলেছে। ঝর্ণার শব্দে হারিয়ে গেছি প্রকৃতির বুকে আর অন্ধকার রাত কাটিয়েছি এমন একটি পাহাড়ি পাড়ায়, যেখানে সাধারণ মানুষের পা খুব কমই পড়ে, যেখানে বসবাস করে 22টিরও বেশি পরিবার। তাদের সংগ্রামের জীবনযাপন দেখে যে কেউ অবাক হবেন। পাহাড়ে ওঠার সময় ছিল জোকের ভয়, আর তার সাথে সৌন্দর্য দেখার নেশা। ভয় আর ভালোবাসা দুটোই মিশে গিয়েছিল সে যাত্রায়। সকালের দৃশ্যটা যেন স্বপ্ন। পাহাড়ের ঘরবাড়ি সবই মেঘে ঢাকা, চারিদিকে শুধু নিস্তব্ধতা আর সৌন্দর্য। ভয়, কষ্ট আর রোমাঞ্চ সব মিলে এ যেন এক ভিন্ন রকম অভিজ্ঞতা। চলুন শুরু করি বান্দরবানের গহীনে সেই রোমাঞ্চকর যাত্রা। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে আলীকদমের উদ্দেশ্যে, যার নন এসি বাসের ভাড়া ছিল 1100 টাকা। আলীকদম থেকে একটি বাইক নিয়ে মেঘ ও পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব থানচির উদ্দেশ্যে। আপনারা চাইলে বান্দরবান হয়েও যেতে পারবেন, তবে আলীকদম থেকে থানচি যেতে সময় লাগবে 1 ঘন্টা, আর বান্দরবান থেকে থানচি যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। থানচি আসার সময় অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখবেন। আমি সরাসরি আলীকদম বাস স্ট্যান্ডে চলে আসছি। এখানে আসার পর এখানে কিন্তু অসংখ্য বাইক রয়েছে। এখান থেকেই কিন্তু আপনারা চাইলে থানচির উদ্দেশ্যে যেতে পারবেন। বাইকে 2 জন যাওয়া যায় সর্বোচ্চ। 2 জন হলে 700 টাকা, আর যদি সিঙ্গেল যান তাহলে 600 টাকা দিতে হবে। আলীকদম থেকে থানচি যাওয়ার পথে সর্বমোট 2টি আর্মি চেকপোস্ট রয়েছে, যেখানে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং কারণ ব্যাখ্যা করতে হবে কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন এবং কয়দিন থাকবেন। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে অ্যাকচুয়ালি আমি তো যেহেতু থানচি যাচ্ছি, তাহলে এই 21 কিলো দিয়ে কেন? আমি কিন্তু ইচ্ছা করলে বান্দরবান দিয়ে থানচির উদ্দেশ্যে যেতে পারতাম, কিন্তু সেটা কিন্তু আমি করিনি। এই লামা দিয়ে 21 কিলো হয়ে তারপরে কিন্তু থানচি যাচ্ছি। আর এর বিশেষ কারণ হচ্ছে এই সৌন্দর্য। আল্লাহর এই সৌন্দর্য দেখতে দেখতে যাব, যার কারণে কিন্তু আমি এই লামা দিয়ে থানচি যাচ্ছি। আর থানচি গিয়েই কিন্তু থানচির যে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। এই ডিম পাহাড় এমন একটা জায়গা, আপনি যখন এই ডিম পাহাড় ক্রস করবেন ম্যাক্সিমাম সময়ই দেখবেন যে এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যে আর এখনও কিন্তু মানে ঝিরি বৃষ্টি হচ্ছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে পৌঁছায় দেওয়ার জন্য। নাম কি ভাই? জাহিদুল ইসলাম। জাহিদ। আপনাকে তো আলীকদম আসলেই পাওয়া যাবে, তাই না? প্রায় 1 ঘন্টা পর আমরা কিন্তু থানচি বাজারে চলে আসছি। তো এখানে আমাকে রাত রেস্টে করতে হবে, তারপরে কিন্তু আগামীকাল থেকে আমাদের অ্যাডভেঞ্চারটা শুরু হবে। তো দেখা যাক। থানচি বাজারে রাত্রি যাপনের জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন, যেগুলির ভাড়া সাধারণত 1500 থেকে 4000 টাকা হয়ে থাকে, তবে সিজন ভেদে কম বেশি হতে পারে। খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসি পর্যটন তথ্য সেবা কেন্দ্রে, যেখানে আইডি কার্ডের 2টি ফটোকপি জমা দিতে হবে এবং একটি ফর্ম ফিল আপ করতে হবে। আর এখান থেকে গাইডকে সাথে নিয়ে থানায় এন্ট্রি করতে হবে। থানচিতে ভ্রমণ করার জন্য গাইড বাধ্যতামূলক নিতে হবে। থানচি থেকে যাওয়ার সময় যদি আপনারা পাড়াতে থাকতে চান, মানে যে কোনো পাড়াতে থাকতে চান, সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে থানচি বাজার থেকে আপনারা যেগুলো খাবেন প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখান থেকেই আপনাদেরকে নিয়ে যেতে হবে। কারণ দুর্গম পাহাড়ের ভিতরে আপনারা কোনো ধরনের খাবার পাবেন না।
শুধু চাল পেতে পারেন অথবা মিষ্টি কুমড়া এগুলো হয়তো পেতে পারেন, কিন্তু অন্যান্য জিনিসগুলো যেমন তেল, তারপর হচ্ছে নুডলস, মশলা, এগুলো কিন্তু আপনাদেরকে সাথেই নিয়ে যেতে হবে। এই হচ্ছে আমাদের নৌকা রেডি যাওয়ার জন্য। সাঙ্গু নদীর ওপর ছোট্ট নৌকায় করে ভেসে চলা যেন এক স্বপ্নের মতো অনুভূতি। এই সাঙ্গু নদী বাংলাদেশ ও মায়ানমারের একটি যৌথ নদী, যার উৎপত্তি মায়ানমারের উত্তর আরাকান পাহাড় থেকে। বলা হয়ে থাকে এই নদীটির দৈর্ঘ্য প্রায় 294 কিলোমিটার। সাঙ্গু নদীর পাশে ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট গ্রাম। এই নদী থেকেই তারা মাছ ধরে, পানি সংগ্রহ করে গড়ে তুলেছে তাদের জীবিকা। সাঙ্গু নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম, কখনো শান্ত, কখনো উচ্ছ্বসিত। আর এই মনোমুগ্ধকর নদীপথ পেরিয়েই আমাদের গন্তব্য বাঘের মুখ। এখান থেকেই শুরু হবে আমাদের রোমাঞ্চকর ট্রেকিং যাত্রা। প্রায় 40 মিনিট পর আমরা কিন্তু এই বাঘের মুখে পৌঁছে গেছি। আর এখান থেকে কিন্তু আমরা আমাদের ট্রেকিংটা শুরু করব। অ্যাকচুয়ালি আমরা আজকে রাত্রে একটা পাড়াতে অবস্থান করব। এখন আমি পাড়াটির নাম কনফার্ম বলতে পারতেছি না, তবে ওখানে গেলে হয়তো বা পাড়াটির নামটি জানতে পারবো। তো এখান থেকেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। এই হচ্ছে বাঘের মুখ, মানে যতগুলো থানচি থেকে নৌকা ছাড়ে এই বোটগুলো, সবগুলো বোটই কিন্তু এই বাঘের মুখে এসে জমা হয়। মানে এখানে সব পর্যটকরা তাদের নৌকা রেখে কিন্তু ট্রেকিং শুরু করে। আজকে আমাদের ট্যুর সঙ্গী হচ্ছে করিম ভাই। আমি অনেক আগে নাভাকুম গিয়েছিলাম, তখন কিন্তু ওনাকে আমি গাইড হিসাবে নিয়ে গেছিলাম। তো অনেক দিন পর আবারও কিন্তু করিম ভাইয়ের সাথে ট্রেকিং করতে বের হয়েছে এবং খুবই ভালো লাগছে। কি অবস্থা করিম ভাই? খুবই ভালো, খুবই ভালো। ভালো আছেন? সব কিছু চলছে ঠিকঠাক? তো এই বাঘের মুখে সামনে কিন্তু একটা দোকান আছে এবং এখানে যে ডিম পাবেন, তারপর হচ্ছে কলা রয়েছে এবং অন্যান্য সামগ্রী কিন্তু রয়েছে। এই লাংলক ঝর্ণা দেখার জন্য বেশ কিছু পর্যটক দেখলাম, যারা কিন্তু বিভিন্ন বয়সের রয়েছেন। মানে ইয়াং তো আছেই, 40+ বা 45+ মানুষও কিন্তু আমি এই লাংলক ভ্রমণ করতে দেখে গেলাম। 8 দিন 10 দিন ঘরে বসে থাকার পর এবং ট্রেকিং শুরু করি, তখন কিন্তু খুব কষ্ট হয়। মানে এই যে 5 দিন 6 দিন বাসাতে বসে থাকা, এটা অ্যাকচুয়ালি শরীরে ওই পরিমাণ প্রেশার পড়ে না বা খুব আরামই থাকে। কিন্তু যখনই পাহাড়ের দিকে বের হই আর এরকম কাঁধে একটা বড় ব্যাগ নিয়ে বের হই, তখন কিন্তু যে কোনো উঁচু পাহাড় উঠতে একদম খবর হয়ে যায়। পাহাড়ে কিছুক্ষণ উঠার পরে কিন্তু এরকম ছোট ছোট ঝিরি দেখতে পাবেন। এদিকে আছেন? দাদা আমার পাশে উনি বসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আর কি, মানে ময়লা টয়লা ভরে আছে এই কারণে। তো এই মানুষটার অবদান হচ্ছে এই লাংলক পাহাড়ে উপর পর্যায়ে ওঠার পর এখানে কিন্তু একটা বসার সিট আছে, যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বসেও আছি। এই ব্যক্তিটি কিন্তু নিঃস্বার্থভাবে এই জিনিসটা তৈরি করেছেন। তো দেখুন জাস্ট ওনার মনটা কত বড় বা উদার মনের মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এরকম একটা সিটের ব্যবস্থা করে দিয়েছেন বিনা স্বার্থে, খুবই ভালো লাগলো। আবারও সেই পাড়ার দিকে হাঁটা শুরু করলাম। আমার ঠিক পাশে লাংলক ঝর্ণা, আর ঝর্ণার পাশ দিয়েই কিন্তু আমরা সেই পাড়ার দিকে হেঁটে যাচ্ছি। এত পরিমাণে কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা ভিডিওর আড়ালে অনেক কিছু শেয়ার করি না,
হয়তো আপনাদের কাছে অনেক ইজি মনে হয় পাহাড় ট্রেকিং, কিন্তু যখন বাস্তবে পাহাড় ট্রেকিং করবেন তখন অ্যাকচুয়ালি উপলব্ধি করতে পারবেন কতটুকু কষ্ট। আর এখান দিয়ে খুব দ্রুত দৌড়িয়ে আসছি, কারণ এই রাস্তাতে অনেক জোক রয়েছে। আর কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে কিন্তু জোকের উৎপাতটা বেড়ে যায়। এরকম গহীন জঙ্গল দিয়ে প্রবেশ করার মজাই আলাদা। ক্রিস্টংয়ে অনেক আগে একবার ভিডিও করেছিলাম, তখনকার অনুভূতিটা আর এখনকার অনুভূতিটা একই রকমই লাগছে। শুধু দেখুন আমি কত উঁচু পাহাড়ে এখন অবস্থান করছি। আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এত ক্লান্ত বা এত পরিশ্রম কেন হচ্ছে। তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক লাংলক ঝর্ণা সেম উচ্চতায় অবস্থান করছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে এতক্ষণ একটা সমতল জায়গা পেলাম, মনে কিন্তু অনেক শান্তি লাগছে, এটা বলে বোঝাতে পারবো না। এত খাড়া পাহাড়ে আমি আমার লাইফে উঠি নাই, এটা যে পরিমাণ খাড়া পাহাড়। এই দেখুন আমার ব্যাগের পিছন দিকে আর কি এত ছোট জোক হয়, আমরা এমনিতেই উঠে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর এদেরকে দেখেন কি অবস্থা, কত ভারী ভারী জিনিসপত্র নিয়ে উঠে যাচ্ছে। একটু রেস্ট নিয়ে আবারও হাঁটা দিলাম পাড়ার উদ্দেশ্যে। উঠতে উঠতে এই দাদার সাথে পরিচয় হয়ে গেল। দাদার নাম কি? জয়। তো জয় দাদার সাথে পরিচয় হয়ে গেল, উনি এই পাওপাড়ার অধিবাসী। আমরা একটা ব্যাগ নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা এরকম ভারী ভারী মালপত্র নিয়ে কিন্তু উঠে অভ্যস্ত। অবশেষে আমরা কিন্তু সেই পাড়ার সন্ধান পেয়েছি, মানে এটাই সেই পাওপাড়া। এতক্ষণ ট্রেকিং করার পর আমাদের গন্তব্যে আমরা চলে আসছি। অনেক কষ্ট হয়েছে আসতে, অবস্থা দেখতে পাচ্ছেন মাথার এই অবস্থা, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। এক কথায় অনেক কষ্ট করলে ভালো কিছু দেখা যায়। এখানে কতজন ফ্যামিলি আছে, মানে কয়টা ঘর আছে? এখানে 25 জন। 25টা ফ্যামিলি বসবাস করে। প্রত্যেকটা ফ্যামিলিতেও তো প্রায় 4টা-5টা এরকম করে সদস্য, তাই না? তো এই পাওপাড়াতে 25টি পরিবার বসবাস করছেন। আপনারা অলরেডি ড্রোন ফুটেজে দেখেছেন যে এই পাড়াটা উপর থেকে কত সুন্দর লাগছে আর কি। আর এই পাড়ার ঠিক এখান থেকে কিন্তু ক্রিস্টংয়ের উঁচু যে পাহাড়টি রয়েছে সেটি কিন্তু খুব স্পষ্ট দেখা যায়। এবং এই পাহাড়ে উঠলে এখানে কিন্তু আশেপাশে যতগুলো উঁচু পাহাড় রয়েছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই পাওপাড়াতে যতগুলি বাড়ি রয়েছে প্রতিটি বাড়িতেই কিন্তু একটি করে সোলার প্যানেল দেখেছি আর কি। তো রাতের বেলা দেখেন প্রতিটি ঘরেই কিন্তু আলো জ্বলছে, মানে তারা কিন্তু কিছুটা হলেও বিদ্যুতের ছোঁয়া পাচ্ছে আর কি। সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে। আর পাহাড়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে যদি সূর্যটা ডুবে যায় তাহলে কিন্তু খুব দ্রুত চতুর্দিকে অন্ধকার ছড়িয়ে পড়ে। যদিও রাত হয়ে গেছে, তারপরেও রাতের আসলে তারা এভাবে জুমঘরের ভিতরে কীভাবে জীবনযাপন করে বা কী কী রয়েছে আপনারা এই ভিডিওতে দেখছেন। উনি কিন্তু আমাদেরকে ভাত রান্না করে দিয়েছে। তো এগুলো হচ্ছে পাহাড়ি মরিচ, উনি কিন্তু পাহাড় থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন। এগুলো তো অনেক ঝাল, হ্যাঁ অনেক ঝাল। আর এই যে এগুলো হচ্ছে জুম চাষের চাউল, জুম চাষের চাউল, এগুলোই কিন্তু রান্না করে দিয়েছে আমাদের জন্য। এখন এই মরিচ দিয়ে ভর্তা বানানো হবে। ভাই কিন্তু আমাদের জন্য ডিম ভুনা করছে, তারপরে এটা শসা, আবার শসার সালাদ, শসার সালাদ রয়েছে, পেঁয়াজের চাটনি রয়েছে, আর এই হচ্ছে কলা পাতার ভাত। আমরা কিন্তু আজকে এই কলা পাতাতে করেই খাবো, যে সেই কলা পাতা একদম পরিষ্কার। শুভ সকাল সবাইকে। আমরা কিন্তু রাত্রে সেই পাওপাড়াতে ছিলাম, এই ঘরটিতেই ছিলাম মূলত। তো রাত্রে এত পরিমাণ ঠান্ডা ছিল যে কম্বল গায়ে দিয়েছিলাম, তারপরেও মনে হচ্ছে ঠান্ডা লাগছে।
তো পাহাড়ের বৈশিষ্ট্য কিন্তু এটাই, দিনের বেলা হয়তো একটু গরম লাগলেও রাতের বেলা এত পরিমাণে ঠান্ডা লাগে, রাত্রে থাকলে বোঝা যায় আসলে এখানকার ওয়েদার কীরকম। সকালে ঘুম থেকে উঠে পাওপাড়া থেকে আকাশের দিকে তাকালে মনে হয় সমস্ত সৌন্দর্য যেন এখানেই মিশে আছে। ঠান্ডা বাতাসের সঙ্গে মেঘ উড়ে যাচ্ছে পাওপাড়ার ওপর দিয়ে, দেখে মনে হয় সব কিছু যেন একেবারে স্বপ্নের মতো। লাংলক ঝর্ণা থেকেও এই পাড়ার উচ্চতা কিন্তু দ্বিগুণ। তো যদি আপনারা লাংলক ঝর্ণা দেখতে আসেন সেক্ষেত্রে লাংলক ঝর্ণা দেখার পর চলে যেতে পারেন। আর যদি এই পাড়াটি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। আর আপনাদের যদি শক্তি সামর্থ্যতে না কোলায় তাহলে আমি সাজেস্ট করব এই পাড়াতে না আসার, কারণ এই পাহাড়টা একদম খাড়া পাহাড়, যে পাহাড়টি উঠতে আপনাদের অনেক কষ্ট হবে। আর আমরা এই যে জুমঘরটিতে ছিলাম সেটি মূলত এখন আপনাদের দেখাতে চাচ্ছি যে এই রুমের ভিতরে কি রয়েছে বা তারা কিভাবে জীবনযাপন করে। এই রুমের ভিতরে ঢুকেই কিন্তু এরকম একটা বড় স্পেস যেখানে 50 থেকে 100 জন ঘুমানো যায়। আর যদি ওনাদের রুমের ভিতর দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রুমের ভিতর দিয়েও কিন্তু আরও 2টি রুম রয়েছে। আর এই সাইড দিয়ে কিন্তু ওনারা রান্নাবান্নার কাজ করেন। আর এই সাইডে রয়েছে ওনাদের হাঁড়ি পাতিল বা রান্নার প্রয়োজনীয় জিনিস, আর এগুলোতে রয়েছে পানি সংরক্ষণ করে রাখে খাওয়ার জন্য। আর এই স্পেসটা বাইরের স্পেস যেখানে ওরা থালা বাসন সব কিছু ধোয়াধুয়ি করে এবং কাপড় চোপড় মেলে দেয়। সকালে সময় কাটানোর পর এখন কিন্তু আমরা লাংলকের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি, মানে এই পাড়া থেকে চলে যাচ্ছি। এই পাড়ার মানুষগুলো সবাই ভালো। তো এখন চলুন লাংলকের সৌন্দর্যটা দেখি। অনেক পিচ্ছিল হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে, যার কারণে নামতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এত দ্রুত নেমে আসছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এত কিছু পেছানোর পরও চোখ ভিতরে ঢুকে যায়, এই কারণে খুব দ্রুত নেমে আসছি। আমার লাইফে এরকম এত জোরে পাহাড় থেকে নিচে নামি নাই। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জোক রয়েছে এই পাহাড় থেকে নামার সময়, কারণ গতকালকে বৃষ্টি হয়েছিল যার কারণে জোকের উপদ্রবটা একটু বেশি হয়ে গেছে। এই কারণে এত দ্রুত নেমে আসছি যে আল্লাহর রহমতে এখন পর্যন্ত জোক ধরতে পারে নাই। তারপরে সামনে যে কাপড় চোপড় খুলে আসলে চেক করতে হবে যে আসলে ভিতরে ঢুকে গেল কিনা। এই ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু তো এই ছিল লাংলক ঝর্ণার সৌন্দর্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি কিন্তু তুলনামূলক কম। গতকালকে যখন এই দিক দিয়ে গেছিলাম তখন কিন্তু আরও বেশি পানি ছিল, কিন্তু আজকে কিন্তু অনেকটা কমে গেছে। আর এইদিকে যদি নামা যায় তাহলে কিন্তু ঝর্ণার খুব কাছে যাওয়া যাবে, যদিও বা ঝর্ণা থেকে দূরে থাকাই উচিত সাবধানতার কারণে।
আমি কিন্তু লাংলক ঝর্ণার থেকে আবারও সেই বাঘের মুখের কাছে চলে যাচ্ছি, কারণ ওখানেই কিন্তু আমাদের নৌকাটা অপেক্ষা করছে। প্রায় অনেকক্ষণ পর সেই সিঁড়ির কাছে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন পাহাড়ের অর্ধেক অংশ এই সিঁড়ি করে দেওয়া হয়েছে, আর অর্ধেকের বেশি অংশ আপনাকে পায়ে হেঁটে পিচ্ছিল পথ দিয়ে যেতে হবে। আমরা অবশেষে সেই বাঘের মুখে চলে আসছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো এখানেই রাখা হয়। আর এই সাইডে কিন্তু বেশ কিছুটা দূরে গেলেই রেমাক্রি পাওয়া যাবে, এবং রেমাক্রি থেকে কিন্তু নাফাকুম, আমিয়াখুম এই সাইডে। তো এর আগেও আমরা নাফাকুম গিয়েছিলাম, দেখার সৌভাগ্য হয়েছে। তবে এর পরবর্তীতে যখনই খুলবে তখনই যাব ইনশাআল্লাহ। তো অবশেষে আমরা কিন্তু আবারও থানচির দিকে ফিরে যাচ্ছি। আমাদের নৌকা অলরেডি চলে আসছে। আমরা গতকালকে এখান থেকে গিয়েছিলাম, আবার এখানেই বাঘের মুখ থেকে আবারও সেই থানচির দিকে রওনা দিচ্ছি। I'm surviving. I'm not thriving. I'm 9 to 5. আমাদের ট্রেকিং শেষে আমরা অবশেষে এই থানচি বাস স্ট্যান্ড বলা যায়, বা এই চাঁদের গাড়িগুলো যেখানে দাঁড়ায়, এখানে অবস্থান করছি। আর এখান থেকে কিন্তু আমি একটা বাইক নিয়ে সেই আবারও আলীকদমের দিকে ফিরে যাব, আর সেখান থেকে আবারও সেই ব্যস্ততম শহর ঢাকাতে। তো আমি জানি না অ্যাকচুয়ালি আপনাদের এই ভিডিও কেমন লেগেছে, তবে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে ভিডিও। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রেও দিতে পারেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।